আজ ৩০শে জুন। সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। শুভেন্দু নামে কুরুচিকর মন্তব্য, হুমায়ুনের বিরুদ্ধে মামলা কৃষ্ণনগর জেলা আদালতে। ব্যাংকে কোটি কোটি লেনদেন, বান্ধবীর বাড়ি থেকে সোনা উদ্ধার, এবার ইডির নজরে সব্যসাচী। সরকার বদলাতে খুলে শ্লীলতাহানির ফাইল, বর্ধমানে কাঠগড়ায় স্কুল শিক্ষক। আরও 2 পুরসভায় ব্যাকফুটে তৃণমূল, ইস্তফা দিলেন মোট 40 জন কাউন্সিলর। এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো জাতীয় সড়কের ধারে, গজিয়ে ওঠা দোকানপাট। এসআইআরে নাম বাদ, আটকে সাংবাদিকদের পাসপোর্ট পুনর্নবীকরণ, শুভেন্দুকে চিঠি কেরলের মুখ্যমন্ত্রীর। 12,000-এর বেতনে 25 লাখের ফ্ল্যাট, রাম মন্দিরে চোর নবকুশের সম্পত্তি দেখে পুলিশ। রামেন্দুকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ, দুর্নীতিকাণ্ডে প্রাক্তন বিধায়ককে নিয়ে যাওয়া হলো তারিখ তৈরি কলেজে। কলকাতায় আসছেন ওম বিড়লা, উপস্থিত থাকবেন বিধানসভার নতুন বিধায়কদের রীতিনীতির প্রশিক্ষণ শিবিরে। অরুণাচলে ভারতের জমি ইঞ্চি ইঞ্চি করে দখল করছে চীন, সীমান্তে আতঙ্ক, ভয়াবহ অভিযোগ জনজাতিদের। বিস্তারিত শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন বিস্তারিত খবরে। একই দিনে বিধানসভায় 2টি আলাদা বিষয় নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে একাধিকবার নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ককে সবক দেখাতে জানেন বলেও জানান। খবর দেন হুমায়ুনের নামে 2টি এফআইআর চালু আছে। এবার নওদার বিধায়কের নামে মামলা দায়ের হলো কৃষ্ণনগরের আদালতে। শুভেন্দুর নামে কুরুচিকর মন্তব্য করায় কৃষ্ণনগর জেলা আদালতে হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের করে নদিয়ার বাসিন্দা দেবব্রত চক্রবর্তী। তার হয়ে সওয়াল করবেন আইনজীবী শীর্ষেন্দু দাস। 27শে জুন জনতা পার্টির উন্নয়নে সুপ্রিমো একটি জনসভা থেকে এমন বেশ কয়েকটি মন্তব্য করেন, যাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। শুধু মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করাই নয়, বিধায়কের মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে বলেও মনে করেন মামলাকারীর আবেদনকারীরা। তার আইনজীবী বলেন, আমরা এই দেশের সাধারণ এবং সচেতন নাগরিক। হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তা অত্যন্ত কুরুচিকর পরিচায়ক। সেই কারণেই আমি বেথুয়াডাহুটির বাসিন্দা দেবব্রত চক্রবর্তীর হয়ে মামলাটি দায়ের করেছি। আমরা মনে করি তার ওই মন্তব্যের প্রভাব বৃহত্তর সমাজেও পড়তে পারে। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে ওই ভাষা প্রয়োগ করতে পারেন সেটা আমরা জানতে চাই। এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা বিধানসভা চত্বরে হুমায়ুন কবির বলেন, আইন আইনের পথে চলবে, আইনের ঊর্ধ্বে কেউ না। আমিও আইনের ঊর্ধ্বে নই। আমার নামে সিপিএম এর আমলে 27টি মামলা আছে, তৃণমূলের আমলেও 60টি মামলা হয়েছিল। কোনো মামলাতেই প্রমাণ হয়নি হুমায়ুন কবির গুন্ডাগিরি করে, তোলাবাজি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। এই সরকারও তো প্রমাণ করতে পারবে না বলেই মনে করি। বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। এবার ইডির নজরে সব্যসাচী দত্ত। তৃণমূল নেতা তথা বিধাননগরের এই প্রাক্তন মেয়রের আর্থিক লেনদেন নিয়ে প্রাথমিক খোঁজখবর শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া এই প্রাক্তন বিধায়কের নিউটাউনের বাড়ি থেকে ইতিমধ্যেই সোনা উদ্ধার হয়েছে। বান্ধবী টিনা ভৌমিকের তেহট্টের বাড়ি থেকেও মিলেছে প্রায় 3 কিলোগ্রাম 330 গ্রাম সোনা। এর পাশাপাশি 5টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে ইডি, তার একটি সব্যসাচীর নামে, বাকিগুলি অন্যদের সঙ্গে জয়েন্ট। সেখানেও প্রায় 3,70,00,000 টাকা লেনদেন হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এমনই নানা কারণে তার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে, তবে ইডির তদন্ত এখনো একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে। গ্রেপ্তার করার পর তাকে নিয়ে একাধিক জায়গায় যায় বিধাননগর থানার পুলিশ। তার মধ্যে তৃণমূল নেতা শ্বশুরবাড়ির পাশাপাশি বান্ধবীর বাড়িও আছে। টিনা ভৌমিক নামে ওই মহিলার বাড়ি থেকে 3 কিলোর কিছুটা বেশি সোনা উদ্ধার হয়। সেই সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি তাকে তলবও করছিল পুলিশ। একই সঙ্গে সব্যসাচীর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের দিকেও নজর রাখছে ইডি। এই সমস্ত টাকার উৎস কি সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রায় 3 বছর ধরে চাপা পড়ে থাকা শ্লীলতাহানির অভিযোগ ফের সামনে এলো পূর্ব বর্ধমানে। ঘুষকরা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নতুন করে তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। রাজ্য সরকার পরিবর্তনের পর অভিযোগকারী পরিবারের পুনরায় আবেদনের ভিত্তিতে পুরনো মামলার নথি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক তুষার কান্তি পিচ। অভিযোগকারী পরিবারের দাবি, সরকারি শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন নিজের বাড়িতে ব্যক্তিগত গৃহ শিক্ষকতা করতেন। অভিযোগ সেই সূত্রেই পড়তে যাওয়া নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করেন ওই অভিযোগ। ঘটনার পর পরিবার প্রশাসনের দ্বারস্থ হলে তৎকালীন পরিস্থিতিতে অভিযোগ গুরুত্ব পায়নি বলে দাবি তাদের। পরিবারের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, বিচার চাওয়ার পরিবর্তে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয়। এমনকি স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে বিষয়টি আপোষ করে নেওয়ার জন্য আর্থিক প্রলোভনও দেখানো হয়েছিল। ফলে দীর্ঘদিন ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকতে বলে অভিযোগ ছাত্রীর পরিবারের। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই ইস্তফা দেওয়ার হিড়িক লেগেছে। মুর্শিদাবাদ জেলার 2টি পুরসভা তৃণমূলের কাউন্সিলররা সোমবার ইস্তফা দিয়েছেন। 2টি পুরসভা হলো বহরমপুর ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ। এর আগে বহরমপুর ও জিয়াগঞ্জ আজিমগঞ্জের পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ ঘোষ। এদিন 28টি আসনের বহরমপুর পুরসভার 27 জন
তৃণমূলের কাউন্সিলর এবং 17 জনের জিয়াগঞ্জে 17 জন তৃণমূলের কাউন্সিলর একযোগে ইস্তফা জমা দেন। ওই দুটি পুরসভার কাউন্সিলররা বহরমপুর ও জিয়াগঞ্জ পুরসভার নির্বাহী অফিসারের পাশাপাশি বহরমপুর ও লালবাগ মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। 2022-এর পুরো ভোটে বহরমপুর পুরসভায় তৃণমূল 22টি আসনে এবং কংগ্রেস 6টি আসনে জয়লাভ করে। পরে কংগ্রেসের একজন কাউন্সিলর তৃণমূলের দলে যোগ দেন, ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়ায় 23। আর কংগ্রেসের এক কাউন্সিলর মারা যাওয়ায় বর্তমানে তাদের কাউন্সিলর রয়েছে 5 জন। এই অবস্থায় নারুগোপাল মুখোপাধ্যায় পুরপ্রধান পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পর থেকে তিনি পুরসভা আসা বন্ধ করে দিয়েছেন। পুরসভা সূত্র জানা গেছে, এদিন বহরমপুরে তৃণমূলের কাউন্সিলররা বোর্ড অফ কাউন্সিলিংয়ের মিটিং করেন। সেখানে বাড়ি থেকে জুম বৈঠকে সামিল হয়েছিলেন প্রাক্তন পুরপ্রধান। ওই বৈঠকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কাউন্সিলররা ইস্তফাপত্র জমা দেন। নোটিশের নির্ধারিত সময়সীমা শেষ হতে জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা ফুটপাতের দোকান উচ্ছেদে নামল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার লোধাগুলি এলাকায় 49 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একের পর এক দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। নোটিশের নির্ধারিত সময়সীমা শেষ হতেই জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা ফুটপাতের দোকান উচ্ছেদে নামল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলায় লেধাশুলি এলাকায় 49 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একের পর এক দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। হঠাৎ করে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে হতাশায় ভেঙে পড়েন বহু ব্যবসায়ী। জানা গিয়েছে, প্রায় 6 মাস আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ লোধাশুলির ফুটপাতের ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেয়। পরে আবার সপ্তাহ দুয়েক আগে ফের নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের মেয়াদ শেষ হয় রবিবার। আজ সোমবার সকাল থেকেই উচ্ছেদ অভিযান শুরু। গত কয়েকদিন আগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো। তিনি জানিয়েছিলেন, লোধাশুলি এলাকায় জেলা পরিষদের জমিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য স্টল তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে টেলিগ্রাফের প্রাক্তন সম্পাদক আর রাজাগোপালের। তার ফলে তার পাসপোর্টের পুনর্নবীকরণ আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে। যাচাইয়ের পর ছাড়পত্র দেয়নি কলকাতা পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। তিনি লিখেছেন, জরুরি ভিত্তিতে বিষয়টি দেখুন। কেরলের মুখ্যমন্ত্রী সতীশন তার চিঠিতে জানিয়েছেন, আর রাজাগোপাল 3 দশক ধরে সাংবাদিকতা করেন। তিনি কলকাতার বাসিন্দা, 12 ডোভার রোডে ফ্ল্যাট 3-এর বাসিন্দা তিনি। 29 জনের চিঠিতে সতীশন লিখেছেন, কলকাতা পুলিশের থেকে যাচাইয়ের পর ছাড়পত্র না পাওয়ায় রাজাগোপালের পাসপোর্ট পুনর্নবীকরণ আবেদনটি আটকে গিয়েছে বলে জানা গিয়েছে। আমি আপনাকে বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি। সতীশন তার চিঠিতে জানিয়েছেন, রাজাগোপাল দীর্ঘ 3 দশক ধরে সাংবাদিকতা করছেন। তিনি কলকাতার বাসিন্দা, টেলিগ্রাফের সম্পাদক ছিলেন। তিনি আরও লিখেছেন, রাজাগোপাল অধ্যাপক ভি রামাদাসের ছেলে। রামাদাস কেরালার গান্ধী স্মারক শিবির রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাম মন্দিরে চুরির ঘটনায় উঠে এসেছে তার নাম। তিনি লবকুশ মিশ্র। অভিযোগ, অনুদান গোনার সঙ্গে জড়িত রমাশঙ্কর মিশ্রের জামাই লবকুশ চুরি করা অর্থের বখরা করতেন। তার বাড়ি থেকে বিপুল টাকা মেলেছে বলে জানা যাচ্ছে। তদন্তে নেমে পুলিশ থ হয়ে গিয়েছে লবকুশের বাড়ি দেখে। মাসে 12,000-এর মাইনে পাওয়া লবকুশ নাকি হাঁকাচ্ছিলেন 25 লাখ বাড়ি। তবে বাড়ির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই তিনি পুলিশের জালে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে জমিতে লবকুশ বাড়ি নির্মাণ করছিলেন তা কেনা হয়েছিল স্ত্রী সুপ্রিয়ার নামে। 8.8 লক্ষ টাকা দিয়ে ওই জমি তিনি কিনেছিলেন। জমিটির বর্তমান বাজার দর ও নির্মীয়মান বাড়িটি সম্পূর্ণ খরচ করা সব মিলিয়ে প্রায় 25 লক্ষ টাকা হতে চলেছিল বলেই মনে করা হচ্ছে। দোতলা বাড়িটির আয়তন প্রায় 1000 বর্গফুট। বাড়িটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। গত বছরের ফেব্রুয়ারিতেই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয়েছিল বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। তবে লবকুশের গ্রেপ্তারির পর বাড়ির কাজ আপাতত বন্ধ। কেমন জীবনযাপন ছিল লবকুশের? প্রতিবেশীরা অবশ্য জানাচ্ছেন, বেশ সাদামাটা জীবনযাপনই করত তার পরিবার। অনেকটাই বিশ্বাস হচ্ছে না এত পরিমাণ টাকা লবকুশ হাতিয়েছেন। তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে হাফ প্যান্ট পরে এলাকায় ঘোরালো পুলিশ। সোমবার ধনেখালি কোটালপুর এলাকায় বিএড কলেজে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। গত 11ই জুন ওই কলেজ থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ তৃণমূল নেতার গলায় জুতোর মালা ঝুলিয়ে এলাকা ঘোরালেন স্থানীয়রা। সরকারি ত্রাণে জিনিসপত্র সরানোর অভিযোগে রামেন্দুর বিরুদ্ধে ধনেখালি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। গত 19শে জুন কর্ণাটক থেকে তাকে গ্রেপ্তার করে হুগলি গ্রামীণ পুলিশ। গত 22শে জুন চুঁচুড়া আদালতে হাজির করানো হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন প্রাক্তন বিধায়ককে। সোমবার অভিযোগে পুনর্নির্মাণের জন্য প্রাক্তন বিধায়ককে তারই তৈরি বিএড কলেজে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই খবর পেয়ে কলেজের সামনে জড়ো হন বিজেপির কর্মী সমর্থক থেকে স্থানীয় বাসিন্দাদের অনেকেই। রামেন্দুর শাস্তির দাবিতে গলা ফাটান তারা। ওঠে চোর চোর স্লোগান। হাফ প্যান্টের প্রাক্তন বিধায়ককে হাঁটানো হচ্ছে দেখে অনেকে ভিড় থেকে কটাক্ষ ছোড়েন। বাংলার সংসদীয় রাজনীতির ইতিহাসে এক বেনজির ঘটনার সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। জুলাই মাসের প্রথম সপ্তাহে কলকাতায় পা রাখছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এই রাজ্যে সদ্য নির্বাচিত হয়ে আসা বিধায়কদের আইনসভার রীতিনীতি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকতেই তার এই বিশেষ সফর। আগামী 3 ও 4 জুলাই নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে নবনির্বাচিত বিধায়কদের 2 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ।
আর সেই শিবিরের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকতে চলেছেন খোদ দেশের লোকসভা স্পিকার। রাজনৈতিক মহলের মতে পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এই ঘটনা এর আগে কখনো ঘটেনি। লোকসভার কোনো অধ্যক্ষ এ রাজ্যে এসে নবনির্বাচিত বিধায়কদের প্রকাশ্য কর্মশালায় বা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এমন নজির সম্পূর্ণ নবাগত। সংসদ বা বিধানসভার মতো গুরুত্বপূর্ণ আইনসভার ভেতরে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে জনস্বার্থবাহী প্রশ্ন তুলতে হয়, বিল পাশের ক্ষেত্রে কী ধরনের সাংবিধানিক নিয়মাবলী মেনে চলতে হয়, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি নতুন জনপ্রতিনিধিদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই শিবিরে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন তাকসিন সেক্টর ঘিরে নতুন করে তৈরি হলো উদ্বেগ। আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী না সম্প্রদায়ের জনজাতিদের সংগঠন নাহো ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে গত কয়েক বছর ধরে ধাপে ধাপে তাদের জমি দখল করে নিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সংগঠনের দাবি ভারতের জমির ভিতরে চেনা রাস্তা, সেতু, সেনা শিবির সহ স্থায়ী পরিকাঠামো তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই, যদিও এই অভিযোগ স্বাধীনভাবে কেউ যাচাই করেনি এখনো। জেলা প্রশাসন বা কেন্দ্রীয় সরকারের তরফেও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 26 জুন আপার সুবনসিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দেয় নাও ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের সভা থেকে কেরু চাদর ওই স্মারকলিপিতে জানান, গত 10 থেকে 15 বছর ধরে তাকসিং সেক্টরে চীনের প্রতিবিধি ক্রমশ বেড়েছে, তবে 2020 সালের পর সেই তৎপরতা আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে। সংগঠনের অভিযোগ, যেসব এলাকা একসময় স্থানীয় মানুষ শিকার, গবাদি পশু চড়ানো, বনজ সম্পদ সংগ্রহ এবং ঐতিহ্যবাহী সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতেন, সেগুলি এখন চীনা সেনা নিয়ন্ত্রণে চলে গিয়েছে। শুধু তাই নয়, ওই এলাকাগুলিতে পিএলএ স্থায়ী রাস্তা, সেতু, সেনা শিবির এবং অন্যান্য সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে বলেও অভিযোগ করা হয়েছে।